জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দীপজ্যোতি। তোমাদের যারা মাধ্যমিক পাশ করবে 2025 সালে তারা নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। নতুন সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তোমাদের যেটা এক বছরে পরীক্ষা হতো, এক বছর অন্তর পরীক্ষা হতো, সেটা বছরে দুবার পরীক্ষা হবে। অর্থাৎ বছরে দুবার সেমিস্টারে পরীক্ষা হবে। তোমরা যদি 11-12 ভর্তি হও তাহলে তোমাদের যে সিলেবাস আছে সেটা 4টে পার্টে ভাগ করা আছে 11-12-এ। সেটা কি অর্থাৎ 4টে সেমিস্টারে তোমাদের পরীক্ষা দিতে হবে। আর এইখানে নতুনত্ব কি হয়েছে যে 11-এ তোমরা যখন উঠবে সেমিস্টার 1 প্রায় পরীক্ষার রেজাল্ট দেবে মে মাস নাগাদ। সে মে মাসের পরে পরে স্কুলে ভর্তি শুরু হবে। আর তোমাদের জেনে রাখা ভালো যে পরীক্ষা কিন্তু শুরু হবে 11-এ ভর্তি হওয়ার পরে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কিন্তু হবে সেপ্টেম্বর নাগাদ। স্কুল থেকেই প্রশ্ন করবে। আর পরীক্ষার যে প্রশ্ন হবে প্রথম সেমিস্টারে 11-এর প্রথম সেমিস্টার, 11-এ দুটো সেমিস্টার, এক প্রথম এবং সেকেন্ড। সেই প্রথম সেমিস্টারে তোমাদের কি হবে, এমসিকিউ পরীক্ষা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা নয়। সেই এমসিকিউ পরীক্ষায় তোমাদের উত্তর করতে হবে ওএমআর শিটে, ঠিক আছে? ওএমআর শিটে তোমাদের পরীক্ষার উত্তর করতে হবে। আর এই যে এমসিকিউ প্রশ্ন হবে প্রথম সেমিস্টারে, কিন্তু দ্বিতীয় সেমিস্টারে যে পরীক্ষা হবে সেটা কিন্তু টোটালটাই ডেসক্রিপটিভ হবে। অর্থাৎ পেনে তোমাদের বড় করে প্রশ্ন লিখতে হবে, 2, 3, 4, 5 এরকম প্রশ্ন লিখতে হবে। আর 12-এ যখন উঠবে তখন 12-এর যে থার্ড সেমিস্টার আবার 11-এর ফার্স্ট সেমিস্টারের মতো কি দিতে হবে, এমসিকিউ এ পরীক্ষা দিতে হবে। অর্থাৎ 11-এ ফার্স্ট সেমিস্টার, 12-এর থার্ড সেমিস্টার। এই থার্ড সেমিস্টারেও তোমাদের কিসে পরীক্ষা দিতে হবে, ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে, আর এমসিকিউ থাকবে। আবার 12-এ উঠে যে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে সেইটা আবার কি হবে, ডেসক্রিপটিভ হবে। 2, 3, 4, 5 নম্বরের প্রশ্ন থাকবে, তোমাদের সেটা লিখতে হবে। অর্থাৎ তোমাদের নতুন সিলেবাস এবং নতুন সিলেবাসে এই সেমিস্টার সিস্টেম চালু হওয়ায় এমসিকিউ থাকবে টোটালি একটা সেমিস্টারে, আবার আরেকটা সেমিস্টারে টোটালি থাকবে ডেসক্রিপটিভ, অর্থাৎ বড় প্রশ্ন লিখতে হবে। তাহলে বুঝতে পারলে যে তোমাদের নতুন সিলেবাসে কি হতে চলেছে। সেমিস্টার 4টে, 11-12 মিলে এই 4টে সেমিস্টারে 2টো সেমিস্টার হবে এমসিকিউ আর 2টো সেমিস্টার হবে ডেসক্রিপটিভ। আমি দীপজ্যোতি তোমাদের আজকে আলোচনা করব ভূগোলের প্রথম সেমিস্টারে যে সিলেবাস নির্ধারিত করা আছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক, সেই সিলেবাসে কি কি পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলো জানবে আর কোন কোন বিষয়গুলো আগে পড়েছো কিনা সেটা সম্পর্কে জানতে পারবে। তাই ভিডিওটা দেখো এবং সিলেবাসটা যদি বুঝে যাও পরবর্তীকালে তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। তাহলে তোমরা যখন 11-এ উঠবে ফার্স্ট সেমিস্টার, ভূগোলের ফার্স্ট সেমিস্টারে যখন উঠবে তখন তোমাদের মনে রাখতে হবে ভূগোল যে বিষয়টা সেইটা 35 নাম্বারের এমসিকিউ হবে। 35 নাম্বারের এমসিকিউ ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে 35 নম্বরের ডেসক্রিপটিভ, আর বাদ বাকি যে 30 নম্বর বাকি রইল সেই 30 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল হবে। এই প্র্যাকটিক্যালের ভেতরেও আবার ভাগ আছে। 30 নম্বর প্র্যাকটিক্যালের মধ্যে 5 নম্বর থাকবে ল্যাবরেটরি নোটবুক, যেটা বড় খাতায় তোমাদের করতে হবে, বিভিন্ন ড্রয়িং, বিভিন্ন অঙ্ক। আর 5 নম্বর থাকবে প্রজেক্ট, যেটা তোমাদের অন্যান্য সাবজেক্টে 20 নম্বরের প্রজেক্ট থাকবে, সেটা ভূগোলে থাকবে 5 নম্বরের প্রজেক্ট। আর তোমাদের 20 নাম্বার যে বাকি রইল, 30 নম্বরের মধ্যে 5 নম্বর প্রজেক্ট, 5 নম্বর ল্যাবরেটরি নোটবুক, আর যে 20 নম্বর বাকি রইল সেটা তোমাদের কি করতে হবে, সেটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে স্কুলে গিয়ে। অর্থাৎ স্কুলের স্যাররাই সব কিন্তু প্রশ্ন করবে। এটা মনে রাখবে, বোর্ড থেকে প্রশ্ন করবে না আপাতত, যেটা ঠিক আছে। স্কুলের স্যাররাই প্র্যাকটিক্যালের প্রশ্ন করবে এবং থিওরিরও প্রশ্ন করবে। থিওরি তোমাদের 35 নম্বর এমসিকিউ, আর ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ আছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের প্র্যাকটিক্যাল আছে। তাহলে ফার্স্ট সেমিস্টারে কি থাকবে, 35 নম্বর থাকবে ভূগোলের এমসিকিউ। আর এই যে প্রশ্নপত্র তোমাদের স্কুলের যে ভূগোল শিক্ষক আছে তিনিই করবেন, ঠিক আছে?
তাহলে বুঝতে পারলে যে তোমাদের 11 ক্লাসে ফার্স্ট সেমিস্টারের ভূগোলের যে নম্বর সেটা কি থাকবে, থিওরি 35 নম্বরের থাকবে। তাহলে কি কি সিলেবাসে আছে তোমরা দেখে নিতে পারো। আমার ভিডিওটা দেখো, কি কি সিলেবাসে পড়তে হবে সেটা দেখতে পাবে। আর আরেকটা কথা মনে রাখবে যে তোমাদের যে এমসিকিউ এর পরীক্ষা হবে সেটা মনে রেখো না যে 10-এর মতো এমসিকিউ হবে। 10 ক্লাসে যে এমসিকিউ পরীক্ষা দিয়েছো সেই রকম কিন্তু এমসিকিউ থাকবে না। এখানে এমসিকিউর ধরন কিন্তু পাল্টে যাবে। এমন রকম এমসিকিউ দেবে মনে হবে যে বড় প্রশ্ন যদি না পড়া থাকে বা ডেসক্রিপটিভ ওয়েতে তোমরা যদি না পড়ে থাকো তাহলে উত্তর করতে পারবে না। অর্থাৎ এই এমসিকিউ করা মানে একটা বড় প্রশ্ন যেমন করে উত্তর দাও সেই রকমই উত্তরের মতোই করতে হবে। ঠিক আছে, এমসিকিউ মানে শুধু 10-এর মতো এমসিকিউ নয়, এখানে বড় প্রশ্নের উত্তর দেওয়ার মতো এমসিকিউ তোমাদের উত্তর করতে হবে। আর অবশ্যই তোমাদের খাতায় লিখতে হবে না, তোমাদের ওএমআর শিট দেবে, সেই ওএমআর শিটে অপশন এ বি থাকবে, এ বি সি ডি থাকবে, সেখানে গোল করতে হবে। অপশন এ বি সি ডি থাকবে, সেখানে গোল করতে হবে কোন অপশনটা সঠিক। তবে আর কথা না বাড়িয়ে আমি সিলেবাসটা আলোচনা করছি, তোমরা ভিডিওটা দেখো মন দিয়ে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে কোনটা পড়তে হবে কি পড়তে হবে, কোনটা বেশি করে পড়তে হবে কোনটা কম পড়তে হবে সেটা একবার দেখে নাও। আর টোটালি যে ভূগোল সিলেবাসটা আছে সেইটা সিলেবাসটা যদি ভালো করে পড়ে থাকো তাহলে খুব সহজেই তোমরা যে 6 মাস পড়বে সেটা বুঝতে পারবে। আর একটা কথা, সেমিস্টার সিস্টেম হয়ে তোমাদের কি হবে যে মনে হবে যে ঘুম থেকে উঠেই পরীক্ষা, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার যেতে না যেতে আবার সেকেন্ড সেমিস্টার চলে এলো। আর বইয়ের আর সিলেবাস তোমাদের 10-এ যেটা পড়েছো ভূগোলে তার থেকে অনেকটা বেশি মনে হবে, বইটাও অনেকটা মোটাই থাকবে। ঠিক আছে, তাই এখন তোমরা 11-এ উঠেছো 10 পাস করে, সেই বই সিলেবাস আরো স্ট্যান্ডার্ডই তো হবেই, তাই ভয় পেলে চলবে না, পড়াশোনা মন দিয়ে করলে সমস্ত কিছুই পারা যায়। তাই সিলেবাসটা দেখো তোমাদের কি কি আছে। তবে সিলেবাসটা মন দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের কোন কোন বিষয়গুলো এই ফার্স্ট সেমিস্টারে অন্তর্ভুক্ত করা আছে। দেখো ভূগোলের সিলেবাসটা একবার দেখে নাও। সাব টপিক কি আছে সেমিস্টার 1-এ, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, অর্থাৎ এর কথার মানে হলো প্রাকৃতিক ভূগোলের মৌলিক নীতি। ফুল মার্কস কত আছে এখান থেকে 15, অর্থাৎ এই টোটালটা থেকে তোমাদের 15 আসবে 35 নম্বরের মধ্যে, আর ঘন্টা থাকবে 34। এরপর ইউনিট নম্বর 1-এ কি আছে দেখো, ইউনিট নম্বর 1-এ আছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, একটা বিষয় হিসাবে ভূগোল। কি কি পড়তে হবে সেখান থেকে, ভূগোলের সংজ্ঞা পড়তে হবে, ভূগোলের প্রকৃতি কি পড়তে হবে, ভূগোলের ক্লাসিফিকেশন পড়তে হবে, ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের যে শ্রেণীবিভাগ হয়, বিভিন্ন ব্রাঞ্চ, ভূগোলের যে ব্রাঞ্চ আছে শাখা আছে সেইগুলো তোমাদের জানতে হবে। অর্থাৎ সেই ভূগোলের শাখার মধ্যে তোমরা পাবে যে প্রাকৃতিক ভূগোল, তারপরে মানবিক ভূগোল, প্রাকৃতিক ভূগোলের মধ্যে ভূমিরূপ বিজ্ঞান, মৃত্তিকা ভূগোল, এই সমস্ত বিষয় শাখাগুলো তোমাদের জানতে হবে। তারপর আছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি। স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি মানে বলতে চেয়েছে যে ভূগোলের যে পরিধি এবং বিষয় কি কি আছে প্রাকৃতিক ভূগোলে সেইগুলো। ইউনিট 2-তে কি আছে, ইউনিট 2-তে আছে অরিজিন অফ দ্য আর্থ, অরিজিন অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবী কি করে তৈরি হলো। তার মধ্যে কি কি আছে, ক্লাসিক্যাল থিওরিজ, ক্লাসিক্যাল থিওরিজ মানে কি কি বলে সায়েন্স তৈরি হওয়ার আগে যে তত্ত্বগুলো যেসব দার্শনিকরা দিয়ে গেছে, একটা কান্টের তত্ত্ব আছে, জিনের তত্ত্ব আছে, জেফরির তত্ত্ব আছে, পৃথিবী তৈরির তত্ত্ব। আর বর্তমানে যে মডার্ন তত্ত্ব সেটা হলো বিগ ব্যাং তত্ত্ব, বিগ ব্যাং। ঠিক আছে, সেটা আমরা জানবো। ইন্টেরিয়র অফ দ্য আর্থ, ইন্টেরিয়র অফ দ্য আর্থ মানে কি পৃথিবীর নিচের অবস্থা, পৃথিবীর নিচে কি কি আছে, পৃথিবীর অভ্যন্তরে কি কি আছে, সেই অভ্যন্তরে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ভূত্বক আছে, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, কি কি
সোর্সেস অফ ইনফরমেশন রিগার্ডিং দ্য আর্থস ইন্টেরিয়র, পৃথিবীর নিচে কি কি আছে সেটা দেখতে হবে। অ্যাপ্লিকেশন অফ সিসমোলজি ফর অ্যানালাইজিং আর্থস ইন্টেরিয়র, সিসমোলজি মানে ভূমিকম্প তরঙ্গের সাপেক্ষে পৃথিবীর অভ্যন্তরে কি আছে না না আছে, এবং লেয়ারিং অফ দ্য আর্থ, পৃথিবীর স্তর কতগুলো ভাগে বিভক্ত সেইগুলো সম্পর্কে জানবো। অভ্যন্তরে কতগুলো স্তর আছে সেটা সম্পর্কে জানবো। ইউনিট 3-তে কি আছে? ইউনিট 3-তে আছে জিওমরফিক প্রসেস, ভূমিরূপ প্রক্রিয়া। তোমরা টেনে পড়ে এসছো অন্তর্জাত বহির্জাত, তেমনি এখানে এন্ডোজেনিক মানে কি? অন্তর্জাত। অন্তর্জাত শক্তি কি কাকে বলে? ডেফিনেশন, কনসেপ্ট কি, অ্যান্ড টাইপস। অন্তর্জাত শক্তির সংজ্ঞা, ধারণা এবং প্রকারভেদ, টাইপস। তারপর আছে ভলক্যানিসিটি। ভলক্যানিসিটি মানে কি? অগ্নুৎপাতের ডেফিনেশন, সংজ্ঞা, কনসেপ্ট, ঠিক আছে, কজেস অ্যান্ড টাইপস অফ ভলক্যানিসিটি। কি কি ধরনের ভলক্যানিক ইরাপশন সারা পৃথিবীতে হয়, তার সংজ্ঞা কি, তার ধারণা কি এবং তার কারণ কি। ভলক্যানিক ইরাপশন বা অগ্নুৎপাতের কারণ কি, ঠিক আছে। এরপরে আছে অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস, অর্থাৎ ভলক্যানিক ইরাপশনের জন্য কোন কোন ল্যান্ডফর্ম তৈরি হয়, কোন কোন ল্যান্ডফর্ম তৈরি হয়, ভূমিরূপ তৈরি হয়। তারপর গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ ভলক্যানোস, সারা পৃথিবীতে কোথায় কোথায় এই অগ্নুৎপাত বা আগ্নেয়গিরি ছড়ানো আছে সেই ডিস্ট্রিবিউশনটা আমরা জানবো। আর্থকুয়েক, পৃথিবীতে যে ভূমিকম্প হয় তার ধারণা কি, অ্যান্ড ডেফিনেশন অফ আর্থকুয়েক রিলেটেড অ্যাসপেক্টস, ডেফিনেশন কি কি আছে, আর্থকুয়েকের কনসেপ্ট এবং সংজ্ঞা এবং আর্থকুয়েক রিলেটেড অ্যাসপেক্ট আর আর্থকুয়েক সংক্রান্ত বিভিন্ন বিষয়। কজেস, কারণ কি আর্থকুয়েকের, অ্যান্ড কনসিকুয়েন্সেস, কি কি ফলাফল হয়। রিসেন্টলি আমরা দেখেছি মায়ানমারে অনেক বড়সড় ভূমিকম্প এসেছিল, প্রায় রিক্টার স্কেলে 7-এর ওপরে, যা মায়ানমারে অনেক ক্ষতি করে গেছে। মেজারিং ইনস্ট্রুমেন্ট অ্যান্ড স্কেল, আর্থকুয়েক কি করে মাপা হয়। গ্লোবাল আর্থকুয়েক প্রোন জোনস, অর্থাৎ সারা পৃথিবীতে কোথায় কোথায় আর্থকুয়েক হয়, আর স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ সারা ভারতের কোথায় কোথায় আর্থকুয়েক হয়। সিকুয়েক, অর্থাৎ সমুদ্রে কম্পন কোথায় কি করে হয়, অ্যান্ড সুনামি কি সেটা সম্পর্কে জানবো। আর এক্সোজেনেটিক প্রসেস, এক্সোজেনেটিক প্রসেসের মধ্যে কি কি পড়বো? ডেফিনেশন পড়বো, শুধু সংজ্ঞা, কনসেপ্ট পড়বো, অ্যান্ড টাইপস পড়বো। কি কি এক্সোজেনেটিক প্রসেস আছে, অর্থাৎ এক্সোজেনেটিক মানে এখানে বলতে চাইছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া কি কি আছে। ইউনিট 4-এ কি আছে? ইউনিট 4-এ আছে যে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। ওয়েদার অ্যান্ড ক্লাইমেটে মানে কি? ওয়েদার হলো আবহাওয়া আর ক্লাইমেট মানে জলবায়ু। এখানে তোমাদের 10-এর যে বায়ুমণ্ডলের চ্যাপ্টার ছিল তার সঙ্গে অনেকটা মিল আছে। কি আছে? কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডল আমাদের কি কি দিয়ে তৈরি? বায়ুমণ্ডল তৈরি আমাদের গ্যাস, গ্যাসিয়াস, বিভিন্ন গ্যাস দিয়ে তৈরি, লিকুইড মানে জলীয় বাষ্প দিয়ে তৈরি, অ্যান্ড সলিড কম্পোনেন্ট, সলিড কম্পোনেন্টস মানে অ্যারোসলস, পার্টিকেলস, এইগুলো দিয়ে তৈরি, সেটা জানবো। লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার বেসড অন থার্মাল ক্যারেক্টারিস্টিক্স। বেসড অন থার্মাল ক্যারেক্টারিস্টিক্স মানে বলতে চাইছে আমাদের যে অ্যাটমসফিয়ার আছে সেটা তাপের পার্থক্য হয়। তো আমরা পড়েছি 10-এ যে ট্রপোস্ফিয়ারে যত উচ্চতা বাড়ে উষ্ণতা কমতে থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে যখন যাওয়া হয় তখন উষ্ণতা আবার বাড়তে থাকে, আবার মেসোস্ফিয়ারে উষ্ণতা কমতে থাকে। এই যে তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটাকেই বলছে লেয়ারিং অফ অ্যাটমসফিয়ার বেসড অন থার্মাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড থার্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তাপমাত্রার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ইম্পর্টেন্স অফ ওজোন স্ফিয়ার। ওজোন স্ফিয়ার অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন স্তর আছে, তার গুরুত্ব কি আছে। কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ওজোন ডিপ্লিটেশন, ওজোন স্তরের ক্ষয়ের কারণ এবং ওজোন স্তর ক্ষয় হলে কি কি ক্ষতি হতে পারে সেইটা সংক্রান্ত আলোচনা আছে, যেটা 10-এর বায়ুমণ্ডলের চ্যাপ্টারের সঙ্গে টোটালি মেলে তোমাদের। এরপরে আছে কি ফুল মার্কস 12 সাবটপিক কি ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক নীতি। মানবীয় ভূগোলের মৌলিক নীতি তোমাদের 26 ঘন্টা এটা পড়তে হবে। আর কি কি আছে ইউনিট কন্টেন্টে, কি কি আছে? ইউনিট 1-এ স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি। হিউম্যান জিওগ্রাফির পরিধি এবং বিষয়বস্তু কি কি আছে,
কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, মানুষ এবং পরিবেশের সঙ্গে কি কি সম্পর্ক আছে। ফিল্ডস অ্যান্ড সাবফিল্ডস অফ হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ মানবীয় ভূগোলের যে আলাদা আলাদা ব্রাঞ্চ আছে, যেমন ইকোনমিক জিওগ্রাফি, তারপরে কালচারাল জিওগ্রাফি, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, অর্থাৎ মানবীয় ভূগোলের বিভিন্ন শাখা আছে সেইটা জানবো। এরপর আছে কি ইকোনমিক জিওগ্রাফি, মানবিক ভূগোলের একটা শাখা ইকোনমিক জিওগ্রাফি। ইকোনমিক জিওগ্রাফির মধ্যে প্রথমে আছে ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস। ইকোনমিক অ্যাক্টিভিটিস মানে মানুষ কোন কোন কাজের সঙ্গে যুক্ত আছে তার উদাহরণ পড়তে হবে। যেমন প্রাইমারি মানে প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ। প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ বলতে কি বোঝাচ্ছে, যে কোন একটা যে কৃষক চাষবাস করছে, কোন একটা পোল্ট্রি ফার্ম করছে, কেউ মাছ চাষ করছে, এগুলো কি প্রথম স্তরের ক্রিয়াকলাপ। কেউ বন থেকে কাঠ সংগ্রহ করছে, বন থেকে মধু সংগ্রহ করছে, এগুলো প্রথম স্তরের ক্রিয়াকলাপ, অর্থাৎ প্রকৃতি থেকে সরাসরি কোনো পণ্য সংগ্রহ করছে। সেকেন্ডারি কি, প্রাইমারি থেকে যেগুলো উৎপাদন হচ্ছে, দেখা গেল যে কেউ কটন বা কার্পাস চাষ করলো, সে কার্পাস থেকে জামা তৈরি বা সুতি বস্ত্র তৈরি করবে। এই সেকেন্ডারি কাজের সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ শিল্প কলকারখানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সেকেন্ডারি শিল্পের সঙ্গে, সেকেন্ডারি অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত বলা হয়। টার্সিয়ারি কোয়াটারনারি কি, টার্সিয়ারি হলো যে তৃতীয় স্তরের কার্যাবলী, অর্থাৎ যারা সার্ভিস দেয়, অর্থাৎ কেউ টোটো চালক হয়, কেউ নার্স হয়, কেউ ডাক্তার হয়, যেমন আমি তোমাদের পড়াচ্ছি, এটা কি সেবামূলক কাজ, সার্ভিস দেওয়া, এটাকে বলে টার্সিয়ারি স্তরের কাজ। কোয়াটারনারি অ্যান্ড কুইনারি সেক্টর মানে কি বলতে চাইছে, যারা গবেষণা করে, যারা পলিসি তৈরি করে, তাদেরকে কোয়াটারনারি অ্যান্ড কুইনারি বলা হয়। যারা বিজ্ঞানী, তারা একবারে সর্বস্তরে থাকে, ঠান্ডা ঘরে বসে কাজ করে, তাদেরকে বলে কুইনারি, ঠিক আছে। আর যারা সংবাদ পৌঁছে দেয় তোমাদের, ঠিক আছে, ডিজিটাল মাধ্যমে, মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, এইগুলো কোয়াটারনারির সঙ্গে পড়বে। উইথ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড এক্সাম্পলস, এদের বৈশিষ্ট্য পড়তে হবে, প্রত্যেকটা অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্য এবং এক্সাম্পলও পড়তে হবে। ইউনিট 2তে আছে প্রাইমারি অ্যাক্টিভিটিস এর মধ্যে হান্টিং অ্যান্ড গ্যাদারিং। হান্টিং অ্যান্ড গ্যাদারিং মানে পৃথিবীতে অনেক মানুষ আছে এখনো, তারা শিকার করে, মাছ শিকার করে, পশু শিকার করে, দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে, তাদেরকে বলা হয় হান্টিং অ্যান্ড গ্যাদারিং। যেমন এক্সকিমো নাম শুনেছো, যারা প্রচন্ড শীতল প্রদেশে থাকে, তারা হান্টিং গ্যাদারিং করে বেঁচে আছে এখনো। তারপর নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অনেক উপজাতি সম্প্রদায়ের মানুষ আছে, তারাও কি করে, হান্টিং গ্যাদারিং করেই বেঁচে আছে, তারা চাষবাস তেমন করে না। প্যাস্টোরালিজম মানে কি, যারা ক্যাটেল মানে বিভিন্ন গৃহপালিত পশুকে নির্ভর করে তাদের জীবিকা চালায়, যেমন ভেড়ার চাষ করছে কেউ, ঠিক আছে, কেউ ছাগল প্রতিপালন করছে, তাদেরকে বলে প্যাস্টোরালিজম। তারা কি করে, পাহাড়ের কাছাকাছি থাকে, তারা শীত ঋতুতে পাহাড়ের নিচে নেমে আসে, আবার গ্রীষ্ম ঋতুতে পাহাড়ের উপরে উঠে যায়। এগ্রিকালচার, এরপরে পড়বো আমরা এগ্রিকালচার, কৃষির বিভিন্ন প্রকার পড়তে হবে। একটা আছে সাবসিস্টেন্স এগ্রিকালচার, অর্থাৎ জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। কমার্শিয়াল মানে বাণিজ্যিক কৃষি। মিক্সড মানে মিশ্র কৃষি, অর্থাৎ পশু খাদ্যও চাষ করা হয়, আবার নিজের খাবারও, মানুষের খাবারও চাষ করে। কমার্শিয়াল মানে অনেক বড় এলাকা জুড়ে আধুনিক যন্ত্রপাতি দিয়ে উন্নত দেশগুলোতে এই চাষ করা হয়, বাজারে কোনো ফসল বিক্রি করার জন্য। তারপর তোমরা শুনেছো যে পেরি অঞ্চল প্রচুর গম চাষ হয়, সেটা কিভাবে চাষ করে, সেটা এই কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিকভাবে চাষ করে। আর ভারতের সব থেকে বেশি কৃষি হয় সাবসিস্টেন্স, অর্থাৎ নিজের জন্যই চাষ করে। মার্কেট গার্ডেনিং মানে কি, শহরতলি এলাকায়, শহরের কাছাকাছি এলাকায় ছোট ছোট বাগান তৈরি করে, ঠিক আছে, ছোট ছোট এলাকায় বাগান তৈরি করে অনেক চাষবাস করা হয়, ফুল, শাকসবজি, ফলের। তোমরা মাধ্যমিকে পড়েছো যে ওলেরি কালচার, ঠিক আছে, শাকসবজি, ফ্লোরিকালচার ফুলের, ঠিক আছে, পোমাম কালচার ফলের, তারপরে ভিটিকালচার আঙুর চাষ, এইগুলো হলো মার্কেট গার্ডেনিং এর সঙ্গে যুক্ত, অর্থাৎ বাণিজ্যিক কি বলে, উদ্যান কৃষি, ঠিক আছে, উদ্যান কৃষি বলা হয় এদেরকে। বাজারের চাহিদা মেটানোর জন্য শাকসবজি, ফল ফুল, পাতাবাহার, এইগুলো চাষ করা এখানে। আর কি আছে, ডেয়ারি ফার্মিং। সারা পৃথিবীতে কোথায় কোথায় দোহ শিল্প, অর্থাৎ ডেয়ারি ফার্মিং, উন্নত ডেয়ারি ফার্মিং কি, এটা আমরা পড়বো। এরপর আছে প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপস অফ টু গ্লোবাল লিডিং কান্ট্রিজ, অর্থাৎ সারা পৃথিবীতে সব থেকে বেশি করে যে সমস্ত দেশ ক্যাশ ক্রপ অর্থাৎ আর্থিক দিক থেকে বিক্রি করা হয়
চা, কফি, এই সমস্ত ফসলগুলোকে বলা হয় ক্যাশ ক্রপ বা অর্থকরী ফসল। যেমন সুগার ক্যান, কটন, কফি, এইগুলো ভারত বাদে অন্যান্য যে সব থেকে বেশি প্রোডাকশন করছে, উৎপাদন করছে, সেই দেশগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। মাইনিংস, ভারত পড়তে হবে না, কফি, সুগার ক্যান, কটন কোন কোন দেশে সব থেকে বেশি উৎপাদন হচ্ছে, ভারত বাদে দুটো কান্ট্রি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, এই দুটো পড়তে হবে। মাইনিং টাইপস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস কি হবে, যে খনি উত্তোলনের ধরন, খনিজ সম্পদ উত্তোলনের ধরন এবং এনভায়রনমেন্ট প্রবলেমস কি কি হয় খনিজ সম্পদ উত্তোলন করতে গিয়ে। এরপর আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই জিওগ্রাফি অফ ইন্ডিয়া তোমরা মাধ্যমিকে পড়ে এসছো। মাধ্যমিক শুরু যখন ভারতের ভূগোল শুরু হচ্ছে, সেইখানে তোমরা পড়েছিলে যে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, জিওগ্রাফিক্যাল লোকেশন, অর্থাৎ ভারতের অবস্থান কোথায়, সাইজ কত, ভারতের অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ কেমন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার আছে, তারপর কতগুলো রাজ্য আছে, কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এই যে জিনিসগুলো পড়েছিলে তোমরা, সেইটা এখানে আবার পড়তে হবে। কত ঘন্টা আছে এটার জন্য, 20 ঘন্টা, আর ফুল মার্কস আছে 8, অর্থাৎ এই 3টি ইউনিট থেকে 8 মার্কস আসবে। নেইবারিং কান্ট্রিজ, অর্থাৎ সারা ভারতের চারপাশে কোন কোন দেশ আছে, তাদের সঙ্গে কি সম্পর্ক, সেটা জানতে হবে। ইউনিট 2, ইউনিট 2তে কি কি থাকবে, ইন্ডিয়া, স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, ভারতের যে ভূগঠন কেমন, তার ভূপ্রকৃতি কেমন, সেটা আমরা জানবো। কি কি আছে, ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু টেকটনিক প্রভিন্সেস। ফিজিওগ্রাফিক ডিভিশন মানে কি বলতে চাইছে, যে ভারতের কতগুলো ভূপ্রাকৃতিক বিভাগে বিভক্ত। তোমরা পড়ে এসছো উত্তরের পার্বত্য অঞ্চল, তারপর উত্তরের গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু সমভূমি, তারপর উপদ্বীপীয় মালভূমি, উপকূলীয় সমভূমি, এইগুলো হলো কি, যে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। পেনিনসুলা মানে বলতে চাইছে ভারতের উপদ্বীপীয় ভারত, অর্থাৎ ভারতের যে 3 দিকে জল আছে, আরব সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, যে দক্ষিণ অংশটাকে বলা হয় পেনিনসুলা। এক্সট্রা পেনিনসুলা বলতে বোঝায় ভারতের উত্তরের অংশটা, ইন্দো গ্যাঙ্গেটিক যে প্লেন্স আছে, ইন্দো গ্যাঙ্গেটিক সমভূমি আছে, সেটা সম্পর্কে পড়তে হবে। তোমরা পড়ে এসছো এগুলো মাধ্যমিকে। কোস্টাল মানে উপকূলীয় সমভূমি এবং আইল্যান্ড, অর্থাৎ দ্বীপ সমূহ। ঠিক আছে, এরপর আছে ভারতের ড্রেনেজ সিস্টেম। ভারতের ড্রেনেজ সিস্টেম কি কি হবে, ড্রেনেজ সিস্টেম তোমরা পড়েছো, যে উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের নদীর পার্থক্য, এই জিনিসগুলো আবার আছে। অর্থাৎ ভারতের যে জলসম্পদ, ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ফ্লো ডাইরেকশন অ্যান্ড পেরিনিয়ালিটি। ভারতের যে ড্রেনেজ আছে, অর্থাৎ নদ নদী আছে, সেই নদ নদী কোন দিকে যাচ্ছে, কোন দিকে প্রবাহপথ, এবং ডাইরেকশন, ফ্লো ডাইরেকশন মানে কোন দিকে প্রবাহপথ, এবং পেরিনিয়ালিটি মানে বলতে বোঝাচ্ছে যে ভারতের যে এই নদ নদীগুলো আছে, সেগুলো জল থাকছে কিনা সব সময়, সেটাকে বলছে পেরিনিয়ালিটি, কোনটা অনিত্যবহ কোনটা নিত্যবহ। তারপরে আছে এর ভেতরে হিমালয়ান ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ ভারতের যে ড্রেনেজ সিস্টেম, হিমালয় ড্রেনেজ সিস্টেম, সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে, অর্থাৎ হিমালয়ের নদী। আর পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম মানে বলতে চাইছে যে উপদ্বীপীয় ভারতের নদী। আর ইউজেস অ্যান্ড শেয়ারিং অফ রিভার ওয়াটার, অর্থাৎ ভারতের যে নদীর জল, সেইটা অন্য কোনো স্টেটে সাপ্লাই দেওয়া হচ্ছে কিনা, কোনো স্টেটের সঙ্গে ঝামেলা হচ্ছে কিনা জল নিয়ে, ওয়াটার ডিসপিউট, যেমন কাবেরী নদীর জল নিয়ে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে ঝামেলা চলছে, কাবেরী ডিসপিউট। ভারতের জলসম্পদ কেমন আছে, সেই সংক্রান্ত বিষয় এখান থেকে তোমরা জানতে পারবে। তাহলে আমি বোঝাতে পারলাম কি কি সিলেবাসে আছে, ভূগোল সিলেবাসে তোমাদের। ঠিক আছে, তোমরা বই কিনলে প্রত্যেকটা টপিক ওয়াইজ যদি পড়াশোনা করো, তাহলে খুব সহজে এটা কভার করতে পারবে। মনে রাখবে তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর মাসে হবে, দুর্গাপুজোর আগে। ঠিক আছে, আর 6 মাসই সময় পাবে। আর এই সিলেবাস থেকে এমসিকিউ আসবে, মনে রাখবে এমসিকিউ মানে 10-এর মতো এমসিকিউ নয়, এটা কিন্তু খুব ভালো রকম স্ট্যান্ডার্ড এমসিকিউ আসবে, যেখানে তোমরা ওএমআর শিটে উত্তর করবে। আর এমসিকিউ গুলো মনে হবে যে বড় প্রশ্নের মতোই, কিন্তু এমসিকিউ, অর্থাৎ বড় প্রশ্নের মতো বড় প্রশ্ন যেমন করে পড়ো সেই রকম ভাবে যদি না পড়ো, তাহলে এমসিকিউ গুলো করতে পারবে না। তাহলে খুব সহজেই বুঝতে পারলে সিলেবাস কি কি আছে তোমাদের সাবজেক্টের। চ্যানেলটা ফলো করবে এই রকম ক্লাসগুলো পাওয়ার জন্য। আর আমি মাঝে মাঝে তোমাদের ফার্স্ট সেমিস্টারে
যে সিলেবাস আছে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞানের, সেই সিলেবাস থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ টেস্ট নেব, এমসিকিউ প্র্যাকটিস করাবো। তাই তোমাদের এই সাব চ্যাপ্টারগুলো পড়ার পরে যদি এমসিকিউ টেস্টগুলো দাও তাহলে খুব সহজে বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। ঠিক আছে, তাই বন্ধুদেরকেও শেয়ার করতে পারো এবং তোমরা নিজেরাও ফলো করবে চ্যানেলটা, তাহলে ওই এমসিকিউ টেস্ট এবং প্র্যাকটিস সেট করতে পারবে। তবে আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, ভালো থাকবে।